নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ এখনই ভাবছে না সংস্কার কমিশন। নতুন নির্বাচন কমিশনের শপথকাল। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বললেন তারেক রহমান। ভোট সহজ হবে না, বিজয় নিশ্চিতে আস্থা অর্জনের আহ্বান। চট্টগ্রামে আন্দোলনে গুলি চালানো তৌহিদুল ইসলাম গ্রেফতার। হত্যাযজ্ঞ চালাতে বিদেশি খনি ভাড়া করা হয়েছিল কিনা প্রশ্ন সার্জিসের। রোহিঙ্গা প্রত্যাবাসনে কিছুই করেনি আওয়ামী লীগ সরকার বললেন পররাষ্ট্র উপদেষ্টা। স্থানীয় নেতৃত্ব গড়ে উঠতে দেয় উষ্মা প্রকাশ। এবং আনন্দের রূপ নিল বিষাদে। গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু। ময়মনসিংহ মেডিকেলে আহতরা। সংবাদবাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শ দিয়েছেন গণমাধ্যম প্রতিনিধিরা। তবে ভোট নয়, সংস্কারের উপরই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সভায় নির্বাচনী সংস্কার, রাজনৈতিক ঐক্যমত, হলফনামা যাচাই বাছাই, না ভোট ফিরিয়ে আনা, নির্দলীয় স্থানীয় সরকার ব্যবস্থা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সুযোগ বন্ধের সুপারিশ করেন গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। চতুর্থ দফায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের সাথে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সচিবালয়ে বৈঠকে বসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বৈঠক শেষে গণমাধ্যম শীর্ষ কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন নিয়োগ আইন হালনাগাদ সহ নানা সংস্কারের কথাও তুলে ধরা হয়েছে। পাশাপাশি গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না বলেও সুপারিশ করেন তারা। যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এগুলো নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। রাষ্ট্রপতি তার বিবেচনায় যে 5 জনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন। এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না, ওনারা যদি স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো, এটি আমরা বলেছি। গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না। যদি নির্বাচন করতে হয় তাকে পদত্যাগ করে যেতে হবে। এরপর কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো ভাবেনি সংস্কার কমিশন। নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেও তাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের। তো অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা যেন নির্বাচিত না হয় এই বিষয়ে তারা আলোকপাত করেছেন। আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেই। আমরা এইগুলো নিয়ে পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নেব সবার মতামত শোনার পর। এর আগে স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনের রোডম্যাপ সংস্কার শেষ না করে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে। এখন এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। এই রিফর্মটা করি, লোকাল গভর্নমেন্টটাকে যদি আমরা পার্লামেন্টারি সিস্টেমে নিয়ে আসি তাহলে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো একই শিডিউলে যদি করতে পারি তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মতো। লোক লাগবে 8 লাখ, দিন লাগবে 45 দিন। এরপর নারী নেতৃবৃন্দের সাথেও পরামর্শমূলক বৈঠক করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আগামীকাল শপথ নেবে এএমএম নাসির উদ্দিনের নতুন নির্বাচন কমিশন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে ঠান্ডা মাথায় কাজ করতে নতুন কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নতুন কমিশনের প্রধান কাজ হবে ভোটারদের আস্থা ফিরিয়ে আনা। শুরু থেকেই কমিশনকে নিজের মধ্যে ঐক্য নিশ্চিতের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জান্নাতুল মোহনার আরও একটি রিপোর্ট। গেল বৃহস্পতিবার সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে নতুন কমিশন ঘোষণা করে সরকার। রোববার দুপুরে শপথ নেবেন সিইসি ও নির্বাচন কমিশনাররা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যয় জানান নাসির উদ্দিন। এ প্রসঙ্গে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, গেল 15 বছর নির্বাচন নিয়ে মানুষের মনে যে শঙ্কা ও অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করাই হবে কমিশনের প্রথম কাজ। সেই সঙ্গে কমিশনের মধ্যে বিভেদ এড়াতে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে। এককভাবে তাদের চিন্তা করা দরকার। ইলেকশন কমিশন অ্যাজ এ হোল ইজ ওয়ান থিং,
গত ইলেকশন কমিশন আমি দেখছি একজন অবজেকশন দেয়, আরেকজন অমুক করে তমুক করে, তাতে মানুষের চিন্তাধারা কি হলো যে সবই তেঁদর। 1790-তে আমেরিকান কনস্টিটিউশন কেমনে হয়েছে? স্টেটগুলো মিলাইতে পারে না, একখানে বসাইতে পারে না, বাইরে যায়। তারপরে কিছু সংখ্যক লোক মনে করলো যে হারামজাদা, তোরা গোলমালও করবি আর একখানেও বসবি না, তখন এই ঘরের মধ্যে দিয়ে আটকায় তালা মেরে দিল। তা আমাদেরও এরকম তালা মেরে আটকায় দিতে হবে। সিন্ডিকেট তৈরির মাধ্যমে আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থার যে ক্ষতি করেছে তা থেকে বেরিয়ে এসে সৎ কর্মকর্তাদের কাজে লাগানোর পরামর্শ দেন তারা। আমাদের দ্বারা যে নির্বাচন কমিটিটা গঠিত হয়েছে, এরা যদি জনগণের দিকে তাকায়, গণমুখী চিন্তা ভাবনা করে, তাহলে ভালো হবে। হ্যাঁ, তারা যদি একটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সফল করার জন্য যদি এখানে এসে থাকে, তাহলে খুব ক্ষতি হবে। নির্বাচন নিয়ে যারা দীর্ঘদিন কাজ করছেন তাদের সঙ্গে পরামর্শ করে নতুন কমিশন বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে পদক্ষেপ নেবে, এমনটাই আশা করছেন এ দুই বিশেষজ্ঞ। ওখান থেকে আসতে পারলে ভালো হতো। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়তে থাকবে, তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনে কোনো বিকল্প নেই। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সমাবেশে এ কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে রাজশাহীর জনসভায় যুক্ত হয়ে নির্বাচনে জিততে নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের নির্দেশনা দেন তিনি। ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই বলেও হুঁশিয়ারি করেন তারেক রহমান। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর ডেস্ক রিপোর্ট। 14 বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলন। সকাল থেকেই নেতাকর্মীরা আসতে থাকেন টাউন হল ফুটবল মাঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে নেতাকর্মীর ঢল। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সমাবেশে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না। তিনি বলেন, সংস্কার টেকসই করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন, আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই তা সম্ভব। এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে তার সমর্থন লাগবে, মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো? একমাত্র একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে, তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ বিগত এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। এদিন রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহীতে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়ার কথা ভাবার অবকাশ নেই। অনেকেই মনে করছেন, আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুলটা করবেন না, দয়া করে এই ভুলটা করবেন না। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। জনগণ যেন বিএনপির উপর আস্থা রাখেন, সে অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তারেক রহমান। সহযোগিতা প্রয়োজন। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিদেশে অবস্থান করেও শেখ হাসিনা ষড়যন্ত্রের পথ থেকে সরে আসেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মিয়া গোলাম পরওয়ার। শনিবার মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর ভারতে বসে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দেশপ্রেমিক নাগরিকদের দৃঢ় অবস্থানের কারণে এসব ষড়যন্ত্র বারবার ব্যর্থ হচ্ছে। দেশের রাজনীতির নেতৃত্ব দেবে এবং কোন দল টিকে থাকবে তা জনগণই নির্ধারণ করবে বলেও জানান গোলাম পরওয়ার।
আমাদের সমস্ত জনশক্তির কাছে এই মেসেজ পৌঁছেছে, আমরা সরকারকে সহযোগিতা করতে হবে। আমরা চেষ্টা করলাম, মাঠে নামলাম, সাথে সাথে বিদেশে পালিয়ে গেলেও এই খুনের মাস্টারমাইন্ড, এই গণতন্ত্রের দুশ্মন বিদেশে গেলেও ষড়যন্ত্র তার থেমে থাকেনি, ওখানে বসেই সে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই খবর কি আপনারা রাখেন? বিপ্লবের পর 53টা বিপ্লবের জন্য চক্রান্ত করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আরও 54 জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে 5:30টার দিকে সাতক্ষীরার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পেশাদার সন্ত্রাসী তৌহিদুল ইসলাম 4 আগস্ট ছাত্র জনতার উপর একাই 28 রাউন্ড গুলি চালায় বলে স্বীকার করেছেন পুলিশের কাছে। তার নামে চান্দগাঁও থানায় 5টি হত্যা মামলা সহ মোট 12টি মামলা রয়েছে। তার ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। শুরু করব। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল আনুমানিক 5:30টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকা থেকে আমরা এই তৌহিদুল ইসলামকে আটক করি। জুলাই আগস্টে গণ আন্দোলনের সময় হত্যাযজ্ঞ চালাতে দেশের বাইরে থেকে ভাড়াটে খুনি আনা হয়েছিল কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শনিবার বরিশালে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে নিহত পরিবারের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় সার্জিস বলেন, শুধু আর্থিকভাবে নয়, শহীদ পরিবারের একজনকে চাকুরি, পুনর্বাসন অথবা সম্মানের ব্যবস্থা করে শহীদদের পরিবারের পাশে থাকবে ফাউন্ডেশন। এদিন বরিশাল বিভাগের ৭৯টি শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। দূর থেকে কোন ট্রেন স্নাইপার কোথা থেকে আনা হয়েছিল আমরা প্রশ্ন করতে চাই। তাদেরকে কি দেশে আলাদাভাবে এভাবে হত্যাযজ্ঞ ঘটানোর জন্য ট্রেন করা হয়েছিল, নাকি দেশের বাইরে থেকে ভাড়াটে খুনি নিয়ে আসা হয়েছিল ক্ষমতা বাঁচানোর জন্য? যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন বলে মন্তব্য করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের আমলে চিকিৎসা সহ সব ক্ষেত্রেই রাজনীতিকরণ করা হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে জুলাই অভ্যুত্থানে ঢাকা মেডিকেল কলেজের ভূমিকা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। সেমিনারে জুলাই অভ্যুত্থানে চিকিৎসকদের ওপর নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে আহত আর নিহতদের সবশেষ আশ্রয়স্থল ছিল ঢাকা মেডিকেল কলেজ। তবে এখানেও ছিল স্বৈরাচারদের অদম্য প্রভাব। দিতে দেওয়া হয়নি চিকিৎসা, আর স্বৈরাচার শাসকের বিরুদ্ধে গিয়ে স্বপরিণত হয়ে চিকিৎসা দিতে আসা ডাক্তারদের করা হয়েছে হয়রানিও। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার মিলন হল অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে ঢাকা মেডিকেলের ভূমিকা শীর্ষক সেমিনারে উপস্থিত হয়ে সেই সময়কার স্মৃতিচারণ করেন ডাক্তার ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। অ্যাপ্রিশিয়েট কিছু করা হলো, কিন্তু তার পিছনে আবার স্মরণ করিয়ে দেওয়া হলো যে যাদেরকে আপনারা চিকিৎসা দিচ্ছেন এরা কিন্তু ওই দুষ্ট প্রকৃতির ছেলে যারা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি পুড়িয়েছে, যারা মাত্র বিভিন্ন ভবনকে সড়ক ভবনে আগুন দিচ্ছে। মানে আমাদেরকে ইনডাইরেক্টলি বোঝানো হলো যে আপনি যা করতেছেন ঠিক আছে, কিন্তু আপনাকে মনে করাই দেওয়া হলো যে আপনি কতটুকু করবেন কতটুকু করবেন না। এদের একজনকে ম্যানেজ করার জন্য এর ফ্যামিলি মেম্বারে 4, 5, 7 জন থাকা দরকার। ওষুধ লাগবে আমরা লিখে দিয়ে নিয়ে আসবে, ব্লাড লাগবে ম্যানেজ করে নিয়ে আসবে, বাট এদের সাথে কেউ নাই। আমাদের ইন্টার্ন ডক্টর এরা এদের ফ্যামিলি মেম্বার হয়েছে। বিগত সরকারের সময় মনে করিয়ে দিয়ে চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। স্বাস্থ্যসেবার যে সংস্কার, সেটা শুধু সংস্কার কমিশন দিয়ে এসি রুমে বসে করলেই হবে না, সেটা জনসম্পৃক্ত হবে না, সেটা আপনাদের সাথেও সম্পৃক্ত হবে না। আপনারা যারা পেশাজীবী, যারা নিয়মিত এই সমস্যাগুলো ফেস করছেন, সমাধান করছেন, তাদেরকে এই পুরো প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে হবে, অর্গানাইজড হতে হবে এবং নিজেদের সংস্কার প্রস্তাব হাজির করতে হবে। 36 জুলাই স্পিরিটটাকে ধারণ করে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হাব তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে সারা বাংলাদেশের
এই 36 জুলাই এই স্ক্রিপ্টটা আমরা লিখে দেবো, রেফার টু 36 জুলাই হাসপাতাল। আর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন। রাষ্ট্র সংস্কারে এবং দেশ পুনর্গঠনেও ঠিক একইভাবে যেভাবে আপনারা জুলাই গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন, ঠিক একইভাবে আপনাদের মতামত এবং অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বিগত সরকার সব ক্ষেত্রেই রাজনীতিকরণ করেছে বলে মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে আওয়ামী লীগ সরকারের সময়ে কোনো অগ্রগতি হয়নি। নিজ দেশে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, এমনটাই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ক্যাম্পগুলোতে বিকল্প নেতৃত্ব গড়ে ওঠায় মাদক বেচাকেনা সহ নানা অপরাধ হচ্ছে বলে মনে করেন তিনি। এনআই নাহিদের রিপোর্ট। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অডিটোরিয়ামে রোহিঙ্গা ইস্যুতে জাতীয় সংলাপ আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এই আয়োজনে প্রথমবার বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে যুক্ত করা হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গা ইস্যু বড় সমস্যা। এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে কাজ করার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। তাদের অধিকার থাকতে হবে, মিনিং অন্ততপক্ষে নর্মাল ইকোনমিক লাইফ কাটানোর যে একটা পরিবেশ, সেটা তাদের জন্য থাকতে হবে। এক, দুই হলো নিরাপত্তা থাকতে হবে। কেউ যেন এসে আমার বাড়িতে আক্রমণ না করে, আমার মা বোনকে তুলে নিয়ে না যায়, এটা আমার নিশ্চয়তা দিতে হবে। এবং সেই নিশ্চয়তা মিয়ানমার কর্তৃপক্ষ শুধু দেবে একা, সেই বিশ্বাসযোগ্যতা মিয়ানমার কর্তৃপক্ষের নেই। কাজেই এখানে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে ইনভলভ হতে হবে। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে নিজ দেশ মিয়ানমারে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় ক্যাম্পগুলোতে রোহিঙ্গা নেতৃত্ব গড়ে ওঠায় অপরাধ বেশি হচ্ছে বলেই মনে করেন তিনি। রোহিঙ্গা নেতৃত্ব গড়ে উঠতে দেওয়া উচিত ছিল আমাদের। এমনকি যে একটু নেতৃত্ব গড়ে উঠেছিল তাকেও আমরা সিকিউরিটি দিতে পারি। আমরা অনেক বিষয়ে সহজে একমত হতে পারতাম। সেটা যখন আমরা করিনি, তখন কিন্তু বিকল্প নেতৃত্ব গড়ে উঠেছে প্রধানত ক্রিমিনালদের। এ সময় জাতীয় সংলাপ জাতীয় ঐক্যমত গড়তে অবদান রাখবে বলেই মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 886 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো 448 জনের। নতুন 886 জন সহ এবার সব মিলিয়ে 85,712 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 3,21,179 জন, মারা যান 1,705 জন। পিকনিকের আনন্দময় যাত্রা মুহূর্তেই রূপ নেয় বিষাদে। বাসে বিদ্যুতায়িত হয়ে নিহত হয় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 3 শিক্ষার্থী। সহপাঠীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে 6টি দোতলা বাস রওনা দেয় শ্রীপুরের মাটির মায়া রিসোর্টের উদ্দেশ্যে। যাত্রার এক পর্যায়ে জৈনাবাজার এলাকায় রিসোর্টে যাওয়ার সরু সড়কে প্রবেশের সময় বিদ্যুতের লাইনে লেগে বাস বিদ্যুতায়িত হয়ে ঘটে দুর্ঘটনা। যারা হয়তো দরজার কাছে বা রেলিংয়ের কাছে বা ওপেন নন ইনসুলেটেড সাবস্টেন্স এর কাছে ছিল, যেটা কন্ডাক্টর, এটা ধরার সাথে সাথেই হয়তো ফার্স্ট একজনের রিয়াকশন হয়। আর আমি যতটুকু শুনেছি যে মাহিনকে বাঁচাতে গিয়েছিল জুবের আলম সাকিব, সেই বন্ধুকে বাঁচাতে গিয়ে সেও ইলেকট্রিফাইড হয়। আনন্দ রূপ নেয় বিষাদে। বিদ্যুতায়িত হওয়া মাহিন, নাইম ও সাকিব নামের 3 শিক্ষার্থীকে দ্রুতই আনা হয় ময়মনসিংহ মেডিকেলে। আসার পথেই মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। এরপর 2টি মাইক্রোবাসে নিয়ে আসা হয় আহত আরও 2 শিক্ষার্থীকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে আগে থেকেই প্রস্তুতি রেখেছিলেন তারা। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পিকনিকে গেছে একটা বাস এবং সেই বাস একটা ইলেকট্রিকিউটেড হয়েছে, বিদ্যুৎ তাড়িত হয়েছে এবং সেখানে 3 জন বেশ ডেডলি ইনজিউর্ড হয়েছে।
এবং তার প্রায় 40-50 মিনিট পরে এখানে আমাদের হাসপাতালে সেই 3 জন আহত আসে, কিন্তু তারা 3 জনই ছিল ব্রড ডেড। আরও 2 জন আহত অবস্থায় আসে। এই ঘটনায় কারো কোনো গাফিলতি রয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এটা তো অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আপনি জানেন যে রাস্তায় বের হলে যদি এরকম হয়, এর দায়িত্বটা তাহলে কার? আপনারাই ভালো বোঝেন। আমি স্পেসিফিক্যালি কাউকে আমি বলবো না, বাট ডেফিনেটলি আমরা তো ছাত্ররা বাইরে যাবে এটাই স্বাভাবিক, পিকনিকে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু একটা ছেলে গাড়িতে বসে কিংবা গাড়িতে দাঁড়িয়েও যদি তার নিরাপদ না থাকে তখন কি করবেন? এটা তো ওই অ্যাক্সিডেন্ট না যে মুখোমুখি সংঘর্ষ, বাসটা পড়ে গিয়েছে, সেই ধরনের না। সেই গাড়িতেই আছে, ইলেকট্রিফাইড হয়ে মারা গেছে। দুর্ঘটনার পর পিকনিক বাতিল করে শিক্ষার্থীকে পাঠিয়ে দেওয়া হয় ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে। তবে অনেক শিক্ষার্থী ও সহপাঠী ছুটে আসেন হাসপাতালে। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় 16 কোটি টাকা মূল্যের শাড়ি, চাদর, 3 পিস এবং লেহেঙ্গা জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার বিকেলে কোস্টগার্ড সদর দফতরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযানে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় একটি ট্রাক আটক করে কোস্টগার্ড। তল্লাশি চালিয়ে ভারতীয় 5,338 পিস শাড়ি, 1,245 পিস চাদর, 186টি 3 পিস ও 29টি লেহেঙ্গা সহ ট্রাকটি জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় 16,4,87,000 টাকা।